পাঁচমিশালি অনুভবে আজ আপনাদের জন্য আরও একটি ঐতিহাসিক পর্ব। গত পর্বে আপনারা দেখেছিলেন দক্ষিণ কলকাতার একটি ঐতিহাসিক ভুতুড়ে স্থান, যেটি ছিল বাথগেট অ্যান্ড কোম্পানির একটি বালিগঞ্জের ব্রাঞ্চ অফিস। আজকে আপনাদের জন্য আমি আরও একটি দক্ষিণ কলকাতার ঐতিহাসিক স্থান দেখাবো। সেটি কোন স্থান সেটা ধীরে ধীরে জানাচ্ছি। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। পাঁচমিশালি অনুভবে আজকের নিবেদন দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের বা বলরাম বসুর ঘাট, যেখানে নাকি এককালে শেষবারের মতো সতীদাহ প্রথা পালন করা হয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই বলরাম বসু কে? আমাদের পরম প্রিয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য কি? না, তিনি উত্তর কলকাতার বাগবাজারের বলরাম বসু। এনার বংশ পরিচয়টা একটু অন্যরকম। 1756 সালে সিরাজউদ্দৌলা যখন কলকাতা দখল করে, তখন উনি কলকাতা ছাড়ার আগে সিরাজ কলকাতাকে রেখে যান তার দেওয়ান মানিক চাঁদের দায়িত্বে। ঐতিহাসিক রাধারমণ মিত্রের মতে মানিক চাঁদের আসল নাম ছিল মানিকরাম বসু, আর এই মানিকরাম বসুর বংশধরই হলেন বলরাম বসু। বলরাম বসুর বংশধররা আজও ভবানীপুর অঞ্চলেই থাকেন। তো চলুন, বলরাম বসুর ইতিহাস তো বললাম, এইবার তার নামে নামাঙ্কিত ঘাটটা দেখা যাক। আমি অলমোস্ট পৌঁছে গিয়েছি বলরাম বোস ঘাটে। এর একটুখানি গেলেই পৌঁছে যাব, কিন্তু ঘাটটা কিসের জন্য বিখ্যাত সেটা কিন্তু আমি বলিনি। বলরাম বোসের পরিচয় আমি দিয়েছি, কিন্তু ঘাটটা কিসের জন্য বিখ্যাত সেটা আমি বলিনি। চলুন ঘাটটা আগে দেখাই, তারপর বলছি যে ঘাটটা কিসের জন্য বিখ্যাত। ইতিহাসবিদদের মতে এবং ইতিহাসের মতে বলরাম বসু ঘাটেই শেষবারের মতো সতীদাহ প্রথা পালন হয়েছিল, যেটি ইচ্ছে থাকলেও রাজা রামমোহন রায় থামাতে পারেননি। এরপরই রাজা রামমোহন রায় দায়িত্ব সহকারী ইংরেজদের সরকারের সাহায্যে সতীদাহ প্রথা রদ করে দেন। সতীদাহ প্রথার শেষ নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে এই বলরাম বসুর ঘাট, হরিশ চ্যাটার্জির স্মৃতি। সেখানেই আমি অনুভব নিয়ে এলাম আপনাদের। এইখানটাতে সতীদাহ হয়েছিল, এখানে লেখা আছে সতীদাহ। দাঁড়িয়ে রয়েছি বলরাম বোস ঘাটে। এখানেই প্রায় 200-250 বছর আগে শেষ সতীদাহ প্রথা পালন হয়েছিল। এই হচ্ছে সেই ঘাট, এবং সম্ভবত এই জায়গাটা আমি এক্ষুনি দেখালাম, এই জায়গাটাতে সতীদাহটা হয়েছিল। তো ভাবতে কিরম একটা কাঁটা দিচ্ছে হয়। এখন এখানে বেশ 2-3 ঘরের বসতি আছে, 2-3 জন পরিবার এখানে থাকে। ওই সাইডে তাদের ঘর। ভাবতে কিরম একটা লাগে, হ্যাঁ, যে এখানে রামমোহন রায় দাঁড়িয়েছিলেন সতীদাহ প্রথা, এবং রামমোহন রায় শেষ যে সতীদাহ প্রথাটা হয় সেইটা রামমোহন রায় আটকাতে পারেননি, এবং তারপরেই সেটা ওনাকে হন্ট করার পর উনি অ্যাপিল করেন ইংরেজ সরকারের কাছে যে যেন এইটা বন্ধ করা হয়, এবং তারপরই ওনার চেষ্টায় এই সতীদাহ প্রথাটা বন্ধ হয়। তো এই সেই স্থান যেখানে শেষ সতীদাহ প্রথা
পালন করা হয়। চলুন আরেকবার জায়গাটা দেখিয়ে দিই, তারপর আমি অন্য জায়গাগুলো দেখাচ্ছি। ঠাকুর আমাকে খুব ভালোবাসেন, মা এবং স্বামীজিও। ঠাকুর মানে রামকৃষ্ণ পরমহংসদেব, মা অর্থাৎ সঙ্গজননী জগৎজননী মা শারদা এবং স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ। বলরাম বসু ঘাট থেকে আমরা এরপরে গেলাম গদাধর আশ্রম, যেটি বলরাম বসু ঘাট থেকে পায়ে হেঁটে মিনিট 5 পথ। আগামী দর্শনীয় স্থান গদাধর আশ্রম। আচ্ছা, আমাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হবে এখানে। 1 ঘন্টার একটা অপেক্ষা আছে আমাদের, কারণ বলরাম বোস ঘাট থেকে আমরা বেরিয়ে সোজা এসছি আপাতত রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমে। রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমটা হচ্ছে, আমরা যদি বলরাম বোস ঘাটের দিকে মুখ করে দাঁড়াই তাহলে ডান দিকে, সোজা এলাম বলরাম বোস ইয়েতে, এখান ডান দিকে একদম শেষের দিকে এসে 3 মাথার একটা মোড় আছে। 3 মাথার মোড়টার ঠিক আগেই হচ্ছে গদাধর আশ্রম রামকৃষ্ণ মঠ। দেখে নিন পেছনে এই বিল্ডিংটা, ওই যে উপরে লোগোটা আছে রামকৃষ্ণ মিশনের। তো চলুন দেখি, এই জায়গাটা দেখি এবং তারপর 4টের সময় খুলবে। তো 4টের সময় ভেতরে ঢুকে ভেতরটা দেখাচ্ছি, যদি ছবি তোলা অ্যালাউড থাকে। তো চলুন, 1 ঘন্টার অপেক্ষা হলো, এখন থেকে শুরু। 1 ঘন্টার অপেক্ষা হলো শুরু, এবং অবশেষে যখন গদাধর আশ্রমে ঢুকলাম মনটাই শান্ত হয়ে গেল। আচ্ছা, আমি ঢুকে গেছি ভেতরে। আমি এই জায়গাটা তো আপনাদেরকে দেখালাম। উপরে হচ্ছে মেন মন্দিরটা, উপরে যেতে হবে। চলুন, এই জায়গাটা তো দেখে নিয়েছেন, তো এবার আপনাদের উপরে নিয়ে যাই। পেছনের এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো ঘুরে যেতে হবে। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে। এই মন্দির, এই আমি মন্দিরে প্রবেশ করলাম। এই হচ্ছে ঠাকুরের, ঠিক এই সেম জিনিসটাই আমি বরানগর মঠে দেখেছিলাম যখন প্রাণের ঠাকুর করতে গেছিলাম, মানে প্রাণের ঠাকুর সিজন 2-তে যখন গেছিলাম বরানগর মঠে, ঠিক এই সেম জিনিসটা আমি দেখেছিলাম। যেরকম একটা কাঁচ দিয়ে ঢাকা, সামনে এরকম একটা জায়গা,
কাঁচ দিয়ে ঢাকা। আর এই উপরে সব 16 জন শিষ্যের ছবি। এই জায়গাটা এক্স্যাক্টলি কি আমি জানি না। এখানেও কিছু ছবি রাখা। আচ্ছা, এই জায়গাটা আচ্ছা, এখানে একটা কিছু আছে ভেতরটাতে। পুরো কাঁচের ছবি, ঠিক বোঝা যাচ্ছে না। এখানে সম্ভবত সব নিচে যেরকম ইয়েগুলো দেখলেন প্রেসিডেন্ট মহারাজের, এখানেও সম্ভবত প্রেসিডেন্ট মহারাজের ছবি লাগানো। এটা কি কাজে লাগে ঠিক জানি না এক্স্যাক্টলি। আচ্ছা, দিস সাইড ইজ দ্য রেসিডেন্স ফ্রম মহারাজ অ্যান্ড এই জায়গাটা হচ্ছে মন্দির, মানে ঠিক বরানগর। প্রাণের ঠাকুর সিজন 2 এর সময় আমি যখন বরানগর মঠ যাই, সেই দক্ষিণেশ্বর, চতুর্মল্লিকের বাগানবাড়ি এবং বরানগর মঠ একদিনে দেখিয়েছিলাম। তো আমার মনে আছে আমি ঠিক এইখানে যে ফিল্ডটা আমি দেখছি, এইখানে যে এটা অবস্থাটা দেখছি আমি এখানে, ঠিক সেম জিনিসটা আমি বরানগর মন্দিরের ওখানে পেয়েছিলাম। মন্দির সেটাতে সেই সিঁড়ি দিয়ে, মনে আছে সেই লোহার সিঁড়ি দিয়ে উঠে উপরে গিয়ে দেখা, ঠিক সেম জিনিসটা আমি এখানে দেখছি। ওখানে যে পরিবেশটা ছিল এখানে ঠিক সেম পরিবেশ। আর ঠাকুরকে তো এমনি একটা জনসংখ্যাতে না, আমি বেলুড়ে যাই, মায়ের বাড়ি যাই, বা আমি যদি বলরাম মন্দিরেও যাই, এরকম একটা আলাদা ইয়েতে ঢেকে রাখা থাকে, ঠাকুরের সরাসরি কাছে যাওয়া যায় না। আলমবাজারও ঠিক সেম একটা জিনিস ছিল, কিন্তু আলমবাজার মেন মঠটাতে ঠাকুরকে রাখা নেই, অন্য একটা জায়গায় শিফট করা হয়েছে ইয়েতে। আমি তাই দেখেছিলাম অন্তত। এই প্রাণের ঠাকুর সিজন 3 এর জন্য যখন বরানগরের বাজার যাব, আমি কেন বললাম যে বরানগর মঠের সঙ্গে জায়গাটার মিল আছে, সেটা আমি তখন আপনাদেরকে দেখাবো। তো আপাতত দেখুন 6:25 আরতির জন্য অপেক্ষা করি। চলছিল আরতির জন্য অপেক্ষা। আরতি শুরু হওয়ার কথা ছিল 6:25, কিন্তু শুরু হতে হতে হয়ে গেল 6:30 একটু বেশি।
আমার আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করলাম। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর মানুষ যে কতটা ইডিয়েট সেটা আমি আজকে প্রমাণ পেলাম আবারও। আগেও পাইনি তা নয়, কিন্তু আজকে আবারও পেলাম। মানে আমি যখন আরতিটা রেকর্ড করছি একটা ফোন ঢুকলো, কেটে দিলাম, আবার সঙ্গে সঙ্গে সে ফোন করলো, আবারও কেটে দিলাম। 3-4 মিনিট পরে সে আবার রিং ব্যাক করছে। আরে ভাই, আমি কেটে যখন দিচ্ছি তুই বোঝ যে আমি ব্যস্ত আছি, এরকম বারবার ফোন করছিস কেন বাড়ি তুই? আমি জানি না, আমি পরিচিত একজনই আমাকে ফোন করেছে, আমি তার নামটা নিলাম না ব্লগে। তো যাই হোক, আমার আজকের এই পর্ব আমি এখানেই শেষ করলাম। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। আগামী পর্বে আরও ভালো একটি পর্ব নিয়ে ফিরে আসছি, আরও ভালো কিছু দর্শনীয় স্থান নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচমেশালি অনুভব।